দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। অনলাইন কেনাকাটা বাড়ছে দিন দিন, সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্রাহক ভোগান্তি। নিরসনের উপায় কি? এটিএম কার্ড জালিয়াতি করে কোটি কোটি টাকা লোপাট, কারা কিভাবে করছে এটি? এসএমই খাতের অর্ধেক উদ্যোগী নারী মালিকানাধীন। এসব উদ্যোগ বড় করতে সামনের দিনের চ্যালেঞ্জ কি? আর এমন সব প্রশ্নের উত্তরই থাকছে আজকের আয়োজনে। অনলাইনে কেনাকাটা যেমন বাড়ছে, তেমনি এই সেবা নিতে গিয়ে বাড়ছে ভোগান্তির পরিমাণও। খোদ উদ্যোক্তারাই বলছেন, সুনির্দিষ্ট আইনের অভাবেই এ খাতে ভোক্তা স্বার্থ উপেক্ষিত রয়ে যাচ্ছে। আর তাই শিগগিরই দেশে একটি ই-কমার্স নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সকালে জাতীয় ভোক্তা অধিকার দিবসের আলোচনায় এসব কথা উঠে আসে। বই থেকে শুরু করে পোশাক, ইলেকট্রনিক্স কিংবা চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য আর বাসের টিকিট সবকিছুই এখন মেলে অনলাইনে, কেনা যায় ঘরে বসে। হিসেব বলছে বর্তমানে 1000 ওয়েবসাইট এই পণ্য বেচা কেনার সেবা দিচ্ছে, আর 10,000-এর মতো প্রতিষ্ঠান ব্যবসা করছে শুধু ফেসবুকের মাধ্যমে, যারা প্রতিদিন অন্তত 20,000 ক্রয়াদেশ পায় দেশের নানা প্রান্ত থেকে। এই সেবার পরিসরের সাথে ক্রেতাদের অভিযোগও বাড়ছে পাল্লা দিয়ে। আমাদের অ্যাসোসিয়েশনের একটি ফেসবুক পেজ আছে এবং একটি ওয়েবসাইট আছে। প্রতিদিনই আমরা হান্ড্রেডস অফ কমপ্লেইন আমরা পাচ্ছি। যেহেতু কোনো আইন নেই, কোনো পলিসি নেই, সেই কারণে যদি থাকতো তাহলে একটা কমিটি এগুলো ডিসিশন নিতে পারতো। আসলে এই ফ্রডুলেন্সগুলো যেগুলো হচ্ছে সেগুলো হলে আসলে কী ধরনের অ্যাকশন নেওয়া প্রয়োজন। এবং আপনি দেখবেন যে ভোক্তা অধিকারদেরকে নিয়েও কিন্তু অলরেডি বেশ কিছু কমপ্লেন আছে এবং তারা সেটা ফল পেয়েছে। সো ই কমার্সের ক্ষেত্রে একইভাবে বলবো, ই কমার্সের মাধ্যমে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেটার জন্য একটা আলাদা কমিটি থাকা প্রয়োজন আছে, একটা আলাদা সংস্থা হওয়ার প্রয়োজন আছে। ক্রেতার স্বার্থ রক্ষার্থে এমন উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উঠে আসে বিশ্ব ভোক্তা দিবসের আলোচনায়ও। বলা হয়, দেশে বছরে ই কমার্সের মাধ্যমে বেচাকেনা হয় 1000 কোটি টাকার বেশি। বেসিসের হিসেবে 2021 সাল নাগাদ অনলাইন কেনাকাটা মোট ব্যবসার অর্ধেক ছাড়িয়ে যাবে। আর সেই চাহিদা মেটাতে শক্তিশালী নীতির পাশাপাশি ক্রেতার সচেতনতা বৃদ্ধিরও তাগিদ আসে আলোচনায়। আপনাদের কি অধিকার আছে তা জানতে হবে এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার হতে হবে, দরকার হলে প্রতিবাদী হতে হবে এবং আপনাদেরকে সংগঠিত হতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক একটি অ্যাক্ট এখন আইন মন্ত্রণালয়ে আছে, ওটাতে অনেকগুলো বিষয়ে কভার করা হয়েছে। শুধুমাত্র একটি আইন দিয়ে আসলে আমরা এই ডিজিটাল যুগের সুরক্ষাটা পাবো না, আমার অধিকারটা বাস্তবায়ন করতে পারবো না। তার সাথে মিলিয়ে ভোক্তা অধিকার আইন সহ বাকি সমস্ত আইনগুলোর ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন আনতে হবে। আইনের এই সীমাবদ্ধতার কথা জানে সরকারও, তাই শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। এই ধরনের যারা নলেজেবল লোক, মোস্তফা জব্বার বা তমাল বা এরা নিয়ে একটা কমিটি করে কিভাবে আমরা যে প্রশ্নটা উত্থাপন করেছে মানুষের স্বার্থ রক্ষা করতে পারি, ভোক্তাদের স্বার্থ কিভাবে রক্ষা করতে পারি, এই ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি একটা সিদ্ধান্ত নেবার জন্য আমি এখানে প্রস্তাব করছি। তবে মন্ত্রীর দাবি, বিদ্যমান আইনের বাস্তবায়নে এরই মধ্যে দেশে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গেল কয়েক বছরে 4500-এরও বেশি প্রতিষ্ঠানকে সাজা দেওয়া হয়েছে। জরিমানা আদায় হয়েছে 17 কোটি টাকার মতো ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করায় জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াতি চক্রের সহায়তায় মাসে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল দেশীয় একটি গ্রুপ, যার সাথে জড়িত 11 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যাংকের জাল এটিএম কার্ড ও কার্ড তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশি নাগরিক শাহ আলী সোহেল দীর্ঘদিন দুবাই থেকে এক মার্কিন নাগরিকের কাছে এটিএম কার্ড জালিয়াতির শিক্ষা নেয়। দেশে ফিরে আবার বিদেশি ওই লোকটির সঙ্গে যোগাযোগ শুরু করেন। এটিএম কার্ড ক্লোন করা শিখে নিজেই অবৈধভাবে টাকা উত্তোলন শুরু করেন। এই কাজে তাকে প্রযুক্তিগত সহযোগিতা দেয় রানা। ল্যাপটপ ও MSRM মেশিন দিয়ে ক্লোন কার্ডের গোপন নম্বরটি হ্যাক করে সেই নম্বরটি আবার নতুন কার্ডে প্রবেশ করিয়ে টাকা উত্তোলন করতেন। দেশের বাইরে কিছু ব্যক্তি আছে যারা সাধারণত ওই কার্ডগুলি ক্লোন করা কার্ড, যে ক্লোন করা কার্ডের যে আপনারা একটি কার্ডের পিছনে একটা ব্ল্যাক একটা অংশ থাকে, বেসিক্যালি এখানে ট্র্যাক নাম্বারগুলি থাকে। যে ট্র্যাক নম্বরটা আছে এরা সোহেলের কাছে প্রেরণ করে, শুধু ট্র্যাক নম্বরটা। এবং সোহেলের কাছে স্পেশাল একটা সফটওয়্যার আছে এবং একটা মেশিন আছে ওইখানে, MSRM মেশিন বলে।
বেসিক্যালি সফটওয়্যারের মাধ্যমে এমএসএম মেশিনের মধ্যে এই ট্র্যাক নাম্বারটা সে দিয়ে দেয়। এমএসআরএম মেশিন দিয়ে যখন সোয়াপ করানো হয় তখন অটোমেটিক্যালি ওই ট্র্যাক নম্বরটা ওই কার্ডের মধ্যে চলে যায়। তার মানে হচ্ছে যে যখন ট্র্যাক নম্বরটা চলে যাবে তখন এই কার্ডটা রেডি ফর ইউজ হয়ে যায়। এ পর্যন্ত তারা 5 থেকে 6 কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছে এমনই দাবি র্যাবের। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কার্ড জালিয়াতি চক্রের সদস্যের সঙ্গে পারস্পরিক যোগসাজশে তারা বিদেশি নাগরিকদের ইন্টারন্যাশনাল এটিএম কার্ড হ্যাক করতেন। শপিং মলের দোকানের মাধ্যমে তারা যোগসাজশ করে। দোকানের মাধ্যমে কিভাবে করে, যে তারা গুডস কিনবে, প্রকৃতপক্ষে গুডসটা আসলে তারা কিনে না। গুডসটা কেনার পরে সাপোজ 50,000 টাকা একটা বিল আসছে, সেই টাকা না তুলে দোকানের সঙ্গে একটা কন্ট্যাক্ট হয় যে ঠিক আছে, যেই টাকাটা আসলো দোকানদার তো আলটিমেটলি টাকাটা পাচ্ছে, কার্ডের মাধ্যমে পাচ্ছে, এই জায়গা থেকে 20% তাকে দিয়ে দিবে। নেক্সট 80% টাকা যখন দোকানদার রিসিভ করবে, যারা কার্ড জালিয়াতি করছে এই গ্রুপটা, তাকে 80% দিয়ে দেবে। এইভাবে হচ্ছিল টার্মস অ্যান্ড কন্ডিশন হয়, এবং এরা বেসিক্যালি ওই বুথের থেকে টাকা উঠায় না। এসব কাজে তাদেরকে সহায়তা করতেন উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা, যার কাজ দোকানের লাইসেন্স দেওয়া। তাকেও গ্রেফতার করেছে র্যাব। মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের এসএমই খাতে নারীদের অবদান বাড়ছে, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোগের অর্ধেকই তারাই নিয়ন্ত্রণ করছে। এই চিত্র তুলে ধরে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, এসএমই পণ্যের মান বিশ্ববাজারে রপ্তানির উপযোগী করাই সামনের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 দিনের জাতীয় এসএমই মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন হিরজুন মীরা। রাজশাহীর রাবেয়া খাতুন স্নাতকোত্তর পাশ করার পর নিজেই কিছু করার পরিকল্পনা থেকে প্রশিক্ষণ নেন যুব উন্নয়ন একাডেমিতে। তারপর 2012 সালে মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন নিজের বুটিক হাউস। এখন মাসে অন্তত 1 লাখ টাকার বেচাকেনা হয় প্রতিষ্ঠানটিতে। স্বপ্ন দেখেন এই ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাবার। ইচ্ছা ছিল অনেক যে কোনো কিছু একটা করব, কিন্তু সাহস ছিল না আসলে কিভাবে আগাবো। মানে প্রথমের ধাপটাই তো বেশি কঠিন। তো যুব উন্নয়নে কোর্স করার পর আমার এক পরিচিতি ভাবির মাধ্যমে আমি কোর্সটা করি, দিয়ে ভাবি আর আমি একসঙ্গেই শুরু করি। এখন পর্যন্ত কোনো লোন নিইনি, ইচ্ছা আছে লোন নিয়ে আরও ব্যবসাটাকে আরও বড় করে করা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এমন 200 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার দেখা মিলবে এসএমই মেলায়। তাদের কেউ তৈরি করেন পাটজাত পণ্য, কেউ হাতে নকশা করা শাড়ি, আছে হস্তশিল্প, নানা ধরনের পোশাক, ঘর সাজাবার উপকরণ আর তৈজসপত্রের স্টলও। সরকারি হিসেবে দেশের 60% ক্ষুদ্র উদ্যোগের নেপথ্যেই রয়েছেন নারী। বাংলাদেশে অনেক অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, কিন্তু তার বাইরেও আমাদের ছোট এবং মাঝারি উদ্যোক্তাও কিন্তু অনেক অনেক আছেন, এবং তাদের কাজটি হয়তো আমরা হিসাবে অনেক সময় আনি না, কিন্তু তাদের কাজই কিন্তু আমাদের জিডিপি বলেন, আমাদের দেশের অর্থনীতি বলেন, সকল ক্ষেত্রে বিরাট একটি প্রভাব ফেলছে। উদ্যোক্তাদের মধ্যে প্রায় 60%-এর বেশি আমাদের নারীরা, অর্থাৎ বোনরা। নিঃসন্দেহে এটা আমরা মনে করি নারীর ক্ষমতায়নের জন্য একটি বিশাল জায়গা। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, এই খাতকে এগিয়ে নিতে এখন পর্যন্ত 1120 জন উদ্যোক্তাকে 55 কোটি টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় 6,000 নারী উদ্যোক্তাকে। তিনি বলেন, পণ্যের মান বাড়িয়ে দেশের গণ্ডি থেকে আগামী দিনে ছড়িয়ে দিতে হবে বিশ্ববাজারে। গৃহিণীর পাশাপাশি এই কাজগুলি তারা করা অতি সহজ, এবং এদেরকে একটু প্রশিক্ষণ দিতে পারলে এটা ঘরে ঘরে এই শিল্প গড়ে তোলা সম্ভব। এবং এই শিল্পগুলি কিন্তু বিদেশিরা বেশি পছন্দ করে, এবং বিদেশে এটার চাহিদা বেশি। আমরা এটা বেশি করে রপ্তানি করতে পারবো যদি এটা গুণগত মান তেমনিভাবে হয়। সরকারি হিসেবে দেশে শতকরা 90% শিল্প ও ব্যবসা এসএমইর অন্তর্ভুক্ত। তারা মোট উৎপাদনের 30 থেকে 35% যোগান দেয়। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চট্টগ্রামের কালুরঘাট সেতুর 2 পাড়ের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে কেন, জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। 630 মিটারের একটি সেতু, কর্ণফুলী নদীর উপর থাকা একমুখী এই কালুরঘাট সেতু অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের মধ্যে। সেতুর এক পাশে চট্টগ্রাম মহানগরী, অন্য পাশে বোয়ালখালী
পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রাম। শহরের এত কাছে থেকেও উন্নয়ন বঞ্চিত ওই অঞ্চলের কথা তুলে ধরছেন শাহাদাত হোসেন, ছবি তুলেছেন সঞ্জীব দে বাবু। কালুরঘাট সেতুর উপর দিয়ে নগরী থেকে দক্ষিণাঞ্চলের দিকে আসছে গাড়ি, আর অপর প্রান্তে প্রায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছে শহরমুখী গাড়িগুলো। একমুখী সেতুটি দিয়ে এভাবেই প্রতিদিন যাতায়াত করে এই অঞ্চলের মানুষ। ওই দিক থেকে লাইন ছাড়লে এদিকে বন্ধ করে দেয়, এদিক থেকে লাইন ছাড়লে ওদিকে বন্ধ করে দেয়, এইভাবে এই জন্য জ্যামে আটকাচ্ছে। রাত্রে 2টা বাজে ওই জায়গায় আটকাইছি, সকাল 6:30 বাজে পার হয়েছি। এখানে ধরুন করেলডাঙ্গা, দষ্টপুরা, এইদিকে যে পাহাড়ি অঞ্চল আছে ওইগুলোতে সংস্কার করে ইন্ডাস্ট্রি করা যায়, পোলট্রি ফার্ম করা যায় এবং কৃষিতে এইটা উন্নয়ন করা যাবে। যাতায়াত ব্যবস্থার এই দুরবস্থার কারণে শহরের কাছের এই অঞ্চলে গড়ে ওঠেনি তেমন শিল্প কারখানা। অথচ ওপারে আছে উন্নত আবাসিক এলাকা, শিল্প, ব্যাংক, বিমা। একটি নদীর ব্যবধান দুই পারের অর্থনীতিতে যে বড় বৈষম্য তৈরি করেছে তা ধরা পড়ে খালি চোখেই। কালুরঘাটের পূর্বাঞ্চল কর্ণফুলীর পার ঘেঁষে আমরা এখানে যেখানে কথা বলতেছি, এই এলাকাটাতে মাত্র একটা কলকারখানা আছে। এই সেতুর অভাবে কলকারখানা গড়ে উঠতে পারতেছে না। সেতুটা হয়ে গেলে পরিকল্পিতভাবে কলকারখানা গড়ে উঠবে, মানুষ আর শহরমুখী থাকবে না, শহরের উপর চাপ কমবে, বোয়ালখালীটা একটা পরিকল্পিত নগরায়ন হয়ে যাবে, একটা উপশহরে পরিণত হবে। শত বছরে চট্টগ্রাম, তার অর্থনীতি, জনসংখ্যা আর প্রয়োজনের ধরন সবই বদলেছে, কিন্তু কালুরঘাট যেন আটকে গেছে সেই ব্রিটিশ আমলে তৈরি সরু রেল ব্রিজ আর তাতে গাড়ির একমুখী চলাচলে। এখানে দ্বিমুখী একটি সেতু নিয়ে কথাবার্তা চলছে 1 দশকেরও বেশি সময় ধরে, যা চট্টগ্রাম থেকে কক্সবাজার সরাসরি রেল যোগাযোগের জন্যও খুব গুরুত্বপূর্ণ। রেল বিভাগ জরিপ করে একটি প্রকল্পও জমা দিয়েছে 2012 সালে, কিন্তু অগ্রগতি নেই। এই কালুরঘাট সেতু সমস্ত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা বিষাক্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সংযোগটি গড়ে উঠলে সমস্ত দক্ষিণাঞ্চল শিল্পায়ন বলেন, আধুনিকায়ন বলেন, শহরায়ন বলেন, নগরায়ন বলেন, দ্রুততার সাথে হয়ে যেত। 1930 সালে স্থাপিত এই সেতুর মেয়াদ শেষ 1980 সালে। তারপর টানা 3 যুগ ধরে কালুরঘাট ব্রিজ দাঁড়িয়ে আছে ঝুঁকি আর অর্থনীতির বৈষম্যের কারণ হয়ে। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চালু হলো সিলেট দুবাই সিলেট রুটে সরাসরি বিমান যোগাযোগ। এখন থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট এই রুটে আসা যাওয়া করবে। বুধবার বিকেলে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে এই রুটে ফ্লাই দুবাইয়ের প্রথম ফ্লাইটটি। বোয়িং 737-800 উড়োযানটি দুপুর 3টায় 147 জন যাত্রী নিয়ে আসে দুবাই থেকে। এ সময় যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এবার রিজেন্ট এয়ারওয়েজের সাথে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চুক্তির ফলে তাদের ফ্লাইট অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ। বোয়িং 737-800-এ 174টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের 12টি এবং ইকোনমি ক্লাসের 165টি আসন রয়েছে। ইতিবাচকভাবেই শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,684-তে। বেচাকেনা হয়েছে 972 কোটি টাকা শেয়ার। বাজারে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরই এদিন কমেছে। লেনদেন নিয়ে এবার বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে ওভারঅল মার্কেট ফ্ল্যাট ছিল এবং মার্কেটের ড্রাইভিং ফোর্স হিসেবে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে সেক্টর দুটি ছিল ব্যাংক এবং এনবিএফআই। সেক্টর দুটি সমন্বিতভাবে টার্নওভারের 40% কন্ট্রিবিউট করেছে। সেক্টরগুলোর রিসেন্টলি কোম্পানির ডিভিডেন্ডের দিকে লক্ষ্য করলে আমরা দেখি ডিভিডেন্ড ইয়েল্ড অ্যারাউন্ড 6% ছিল, হুইচ ইজ হায়ার দেন মানি মার্কেট রিটার্ন, যেখানে মানি মার্কেটের ডিপোজিট রিটার্ন অ্যারাউন্ড 4 to 5%। সেকেন্ড যে সেক্টরটি পারফর্ম করেছে তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, যা টার্নওভারের 13% কন্ট্রিবিউট করেছে। এর কারণ হিসেবে আমরা অ্যালায়েন্স ক্যাপিটাল রিসার্চ মনে করি ক্রেডিট গ্রোথ ইন পাবলিক সেক্টর বৃদ্ধি পাচ্ছে, যা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টকে অ্যাসিলারেট করে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের পারফরমেন্স এবং গ্রোথ পজিটিভলি কোরিলেটেড। এবং সবশেষে আমরা দেখি যে আমাদের টার্নওভার বেশ কিছুদিন ধরে 1,000 কোটি টাকার মধ্যে সার্কুলেট করছে, যা আজকে 972 কোটি টাকা ছিল। টার্নওভারের এই স্ট্যাবিলিটি মার্কেটের জন্য ইতিবাচক একটি দিক হিসেবেই মনে করি আমরা। সামনে আসছে রোবট যুগ, এমনটা এতদিন চিন্তার মধ্যে থাকলেও জাপানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে রোবটরা। তেমনি একটি হোটেল হেন্না, যাতে থাকতে এসে বোর্ডারদের মানুষের দেখা পাওয়াই হবে মুশকিল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাপানের টোকিওতে যদি ঘুরতে ঘুরতে পৌঁছে যান হেন্না হোটেলে, প্রবেশ করে দেখতে পান দুটো ডাইনোসর দাঁড়িয়ে আছে কাউন্টারে, অবাক হবেন না, এরা রোবট।
নিজের পরিচয় এই ডিভাইসে লিখে পছন্দের রুম বেছে নিয়ে চলে যান ওপরে। মানুষ কর্মীর দেখা নাও পেতে পারেন সেখানে। আমাদের হোটেলের নাম হেন্না। জাপানি ভাষায় এর মানে হচ্ছে অদ্ভুত, কিন্তু এর আরেকটা মানে হচ্ছে পরিবর্তন। আমরা হোটেল ব্যবসায় সেই পরিবর্তন, উন্নয়ন ও বিবর্তন আনছি। 10,000 টাকায় ভাড়া করা সেই রুমে প্রবেশের পর দেখা হবে ডিম্বাকৃতির এক বুদ্ধিমান রোবটের সাথে। যখন যা চাই তাকে জানালেই চলবে। রুমের তাপমাত্রা, টিভি চালু করা, খাবারের অর্ডার, ঘুম থেকে ডেকে তোলা, এটি সবই পারে। আমরা প্রত্যেক রুমে টাপিয়া নামের একটি রোবট বসিয়েছি। এটি চলে কৃত্রিম বুদ্ধিমত্তায়। এটাই আমাদের হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ। এটি গ্রাহকের আচরণ, নড়াচড়া বুঝতে পারে, সেখান থেকে চিন্তা করে দরকারি পরামর্শও দিতে পারে। সময়ের সাথে টাপিয়া আরও বুদ্ধিমান, আরও উন্নত হচ্ছে। এই হোটেলে আছে রোবট ডাস্টবিন, রোবট পরিষ্কার কর্মী, এমনকি অ্যাকোরিয়ামের মাছগুলোও রোবটিক। আপাত দৃষ্টিতে খুব মজার, কিন্তু রোবট দিয়ে পুরো দস্তুর হোটেল চালানোর কারণটি পুরোপুরি অর্থনৈতিক। এখানে কর্মীর অনেক সংকট, বিশেষ করে তরুণদের। আমার ধারণা এই যে রোবট চালিত হেন্না হোটেল, অর্থাৎ হোটেল ব্যবসায় নতুন এই মডেল সারা বিশ্বে ছড়িয়ে যাবে। টোকিওতে রোবট দিয়ে চালানো দ্বিতীয় হোটেল এটি। সামনে আরও অনেক প্রতিষ্ঠানই এই পথে হাঁটার পরিকল্পনা করছে। পলাশ রঞ্জন রায়, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। Facebook/Business Report BD এই ঠিকানায় আমাদের খুঁজে পাবেন ফেসবুকে। ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আপডেট পেতে থাকুন আমাদের সাথেই। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।